গাড়িতে ঘুমানো ভালো কথা নয়। হ্যাঁ বিনীত, লীলা হেল্প মি, লীলা লীলা হেল্প মি। কি হয়েছে বিনীত? তুমি এত টেনশনে কেন? লীলা এরা আমাকে মেরে ফেলবে। লীলা, কে মেরে ফেলবে বিনীত? তুমি কার কথা বলছো? লীলা আই থিংক আমি জীবনে আর কখনো তোমার সাথে দেখা করতে পারবো না। লীলা, বিনীত বাজে বকা বন্ধ করো। কোথায় তুমি? তোমার এক্সাক্ট লোকেশন বলো। আমি সিবাস স্ট্যান্ড রোডে আছি, পুরনো পোস্ট অফিসের কাছে। বিনীত একটা কাজ করো, তুমি ওখানেই থাকো, আমি ট্যাক্সি নিয়ে এক্ষুনি তোমাকে ওখানে নিতে যাচ্ছি। হ্যালো লীলা। হ্যালো বিনীত, তুমি ঠিক আছো? আরে এই ফোনটাও না। হ্যালো লীলা। এই ফোনটাও এক্ষুনি কাটার ছিল। হে ভগবান, প্লিজ হেল্প মি। আমাকে আমার বাড়িতে ঠিক মতো পৌঁছে দাও প্লিজ। হ্যালো, সিআইডি ব্যুরো। হ্যালো ম্যাম, ম্যাম প্লিজ আমাকে হেল্প করুন। ম্যাম আমার স্বামী এই মুহূর্তে খুব বড় বিপদের মধ্যে আছে। কি স্যার, কি হয়েছে নাকি ওনার? ম্যাম ওর প্রাণ সংশয় হয়েছে, কেউ ওকে মারতে চায়। ম্যাম প্লিজ ওনাকে বাঁচিয়ে নিন ম্যাম প্লিজ। উনি কি এখন আপনার সঙ্গেই আছেন? না ম্যাম, ম্যাম এই মুহূর্তে উনি ওনার গাড়িতে আছেন, ওই সার্ভিস স্ট্যান্ড রোডের পাশে পুরনো যে পোস্ট অফিস আছে ওখানে। আচ্ছা শুনুন ম্যাম, দেখুন আমাদের দুজন অফিসার ওই এরিয়াতেই আছে। আপনি আপনার গাড়ির ডিটেলসটা বলুন। হোয়াইট ব্যাস্টার আছে আর গাড়ির নাম্বার হলো 2536। ম্যাম ওনাকে আপনি বাঁচিয়ে তো নেবেন ম্যাম। আপনি চিন্তা করবেন না, আপনার হাজবেন্ডের কিচ্ছু হবে না। ওকে, রবি, অভিজিৎকে ফোন করো আর ওকে গাড়ির ডিটেলসটা দিয়ে দাও। ওকে বলো যে ব্যাপারটা আর্জেন্ট। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারটাই। ও গাড়ি এইভাবে কেন চালাচ্ছে? এ তো অ্যাক্সিডেন্ট করে দেবে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি মরতে চাই না, আমাকে ক্ষমা করে দাও। কার সঙ্গে এই কথা বলছে? গাড়িতে তো কেউই নেই। আরে বিনীত, কার সঙ্গে কথা বলছো? গাড়িতে তো কেউ নেই। হয়ে গেছে তোমরা, তোমরা দেখতে পাচ্ছ না এতগুলো লোক আমাকে ডাকছে? করছে কি? আমাকে ক্ষমা করে দাও, আমি মরতে চাই পাগল না। হয়ে গেছে মনে হচ্ছে। বিনীত, 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 তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গাড়িটা থামাও বলছি। আঙ্কেল, আমার সাথে খেলো না, খুব মজা হবে। বিনীত, গাড়ি থামাও, সাইডে দাঁড় করাও। দাঁড়িয়ে যাও। বিনীত, বিনীত, বিনীত। বিনীত, ও নো, এ তো মারা গেছে। স্মেল আসছে। মদ। ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, কিন্তু ও গাড়িতে কথা বলছিল কার সাথে? মদের নেশায় ভুলভাল বকছিল। মদ খেলে তো এটাই হয়, অ্যাক্সিডেন্ট। আপনি তো আমাকে কথা দিয়েছিলেন না যে বিনীতের কিচ্ছু হবে না।
তো এটা কি হয়ে গেল? দেখুন ম্যাডাম, যদি ওনার অন্য কোনো দের হাত থেকে প্রাণ সংশয় থাকতো আমরা ওনাকে নিশ্চয়ই বাঁচাতাম, কিন্তু উনি তো নিজেই মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। আপনি তো জানেন এটা কতটা ডেঞ্জারাস। না, ওনার প্রাণ ওনার নিজের জন্য যায়নি, বরং তাদের জন্য গেছে যারাও এতদিন ধরে ওকে বিরক্ত করছিল। কারা? সকাল সন্ধে ঘুমিয়ে জেগে সব সময় ওকে বিরক্ত করত। উনি এতটাই চিন্তিত হয়ে গিয়েছিলেন যে উনি নিজের বিজনেসেও পুরোপুরি নজর দিতে পারছিলেন না। কোন লোকের কথা বলছেন আপনি? একটু পরিষ্কার করে বলুন। ম্যাম, বিনীতের মৃত্যু আমাদের সামনে হয়েছে, আর ওই সময় ও ছাড়া গাড়িতে কেউ ছিল না। তাহলে ওর মৃত্যুর দোষ আপনি অন্য কারোর ঘাড়ে চাপাচ্ছেন কেন? কারণ ওনার খুন হয়েছে। মার্ডার, এটা মার্ডার। মার্ডার হয়েছে? আপনি কি জানেন কারা করেছে এটা? আত্মারা। হতে পারে আপনারা ওই আত্মাটাকে দেখতে পাননি, কিন্তু বিনীত ওদের পরিষ্কারভাবে দেখতে পেত। সিআইডিরা আত্মাটাত্মায় বিশ্বাস করে না। আপনিও মানতেন স্যার, যদি আপনি 2 সপ্তাহ আগের ঘটনাটা দেখে থাকতেন। লীলা ওঠো, ওঠো লীলা, লীলা ওঠো। বিনীত, 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 কি হয়েছে বিনীত? ওই দেখো, আলমারির ওপরে। কি আছে ওখানে বিনীত? লীলা, আলমারির উপরে কেউ আমাকে দেখছে, আমাকে শুতে দিচ্ছে না। বিনীত, ওখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তুমি না নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছো। চলো শোবে চলো। আমি কোনো স্বপ্ন দেখিনি। ওই দেখো এখনো দেখছে আমাকে। তুমি কেন দেখতে পাচ্ছ না? বিনীত, ওখানে কিচ্ছু নেই। তোমার শরীর ঠিক নেই বিনীত, চলো তুমি এসে শুয়ে পড়ো। চলো, কিচ্ছু নেই বিনীত। তুমি না খারাপ স্বপ্ন দেখেছো, তার জন্য এরকম হচ্ছে। সরি সরি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। 1 মিনিট। আর এই বিনীত কি কারণে ক্ষমা চাইছিল? এটা তো আমিও জানি না স্যার। বিনীত কাজ কি করতো? স্যার, ওনার কোম্পানি হসপিটালে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতো। আপনি শিওর যে ওই বিনীতকে খুন আত্মাই করেছে? স্যার, আমার আগে তো এটা মনে হয়নি, কারণ না তো আমি কোনোদিন কোনো আত্মা দেখেছি আর না কোনোদিন কোনো আওয়াজ শুনেছি। কিন্তু পরে আমার বিনীতের কথাই বিশ্বাস হতে লাগলো যে ও সত্যি কথা বলছে। হ্যাঁ বস, এর মৃত্যুর একটাই কারণ চোখে পড়ছে, এর মাথার ওপর লাগা আঘাতটা, যেটা অ্যাক্সিডেন্টের কারণে লেগেছে। ঠিক তো ডক্টর সালুকে? আর কোনো কারণ নেই তো? হ্যাঁ, দয়া, ভিসেরা স্যাম্পলকে চেক করা এখনো বাকি আছে, কিন্তু প্রাইমা ফেসি তো এটাই বলছে মৃত্যুর কারণ অ্যাক্সিডেন্ট। আর বস, এর রক্তের মধ্যে আমি অ্যালকোহল অনেকটা বেশি মাত্রায় পেয়েছি। ও, আমার মনে হচ্ছে সেই কারণেই ওর হ্যালুসিনেশন শুরু হয় আরো ধাক্কা মেরে দেয়। তার মানে হলো এটা কোনো খুনের ব্যাপার নয়। আমরা চাইলেই ওদের বডিটা ফেরত দিয়ে দিতে পারি। যদি কোনো ডাউট থাকে সেটা ভিসেরা স্যাম্পল থেকে জানা যেতে পারে। কি জানি স্যার, আমার কেমন যেন মনে হচ্ছে যে এই কেস অতটা সোজা নয়। কারণ আমরা যখন লীলাকে জিজ্ঞাসা করলাম যে এই বিনীত কার কাছে ক্ষমা চাইছিল, তখন কথাটা এড়িয়ে গেল। আমরাও কি শেষকৃত্যে যাব নাকি? ওখানে আত্মীয়রাও থাকবে, বন্ধুরাও থাকবে, অনেকেই থাকবে। যদি কিছু জানতে পারা যায়। যাও, নিশ্চয়ই যাবে ফিউরালে। ঠিকই হয়েছে, মরে গেছে। খারাপ লোকেদের সাথে এটাই হওয়া উচিত। তুমি একদম ঠিক বলেছো, এই ধরনের লোকের এরকমই মৃত্যু হওয়া উচিত। ব্যাস, আর ওই দিনটার অপেক্ষা করছি যেদিন ওই দুজনেরও চিতা জ্বলতে দেখব। ওই দিন আমি তোমাদের দুজনকে অনেক বড় পার্টি দেব।
কি সমস্যা কি তোমার? হ্যাঁ, এখানে একটা শোক পালন করার জায়গায় উৎসব পালনের কথা বলছো তোমরা? কেন করব না উৎসব? আরে আসল উৎসব তো সেদিন হবে যেদিন এই দুজনেরও চিতা জ্বলবে। ওরা দুজনে চিতায় উঠুক কি না উঠুক, তুমি সিআইডি রাতে ঠিকই আসবে। স্যার, আপনারা যদি সিআইডির লোক হন তাহলে অপরাধীদের সাহায্য করার বদলে আমাদেরকে ন্যায় বিচার দেওয়া উচিত। এক মিনিট কি বলতে চাও পরিষ্কার করে বলো। স্যার, আমার নাম পুনিত, আর আমার বাবা পার্পল হসপিটালে ভর্তি ছিল। আমি ভেন্টিলেটরে ছিলেন। ডাক্তারবাবু, নার্স, ডাক্তারবাবু কোথায়? Relax. আমার বাবা মারা যাবে এক্ষুনি। প্লিজ ডাক্তারবাবুকে বলুন। কি হয়েছে? কেন চিৎকার করছেন? চিৎকার করবো না তো কি করবো? আমার বাবা ওখানে মারা যাচ্ছে আর আপনাদের স্টাফ এখানে বসে মাছি মারছে। আপনি আগে শান্ত হন প্লিজ। আপনি পেশেন্টের কাছে যান, আমি দেখছি। তাড়াতাড়ি করুন প্লিজ। হ্যাঁ, ম্যাম, একটা ঘটনা ঘটে গেছে। কি সমস্ত হয়েছে? ভেন্টিলেটর এক এক করে বন্ধ হচ্ছে। কি? হ্যাঁ ম্যাডাম, আমাদের দুজন ডাক্তার ম্যানুয়ালি অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে। ম্যাডাম, সবার সাথে এরকম হওয়াটা ঠিক নয়। যদি ভেন্টিলেটর ঠিক না হয় তাহলে পেশেন্টরা মরে যাবে। আরে আস্তে বলো। আরে আরে এটা হসপিটালের রেপুটেশনের ব্যাপার। এটা যদি পেশেন্টের বাড়ির লোকেরা জানতে পারে না তাহলে একটা ঝামেলা হয়ে যাবে। ডক্টর, আপনারা প্লিজ 2 মিনিট সময় দিন, আমরা সলিউশন বার করছি। ম্যাম, এক এক করে সব ভেন্টিলেটর বন্ধ হয়ে যাচ্ছে। তুমি যাও, বাকি ওয়ার্ডসগুলো চেক করো, যাও। ওকে ম্যাম। আরে ওই আমাদের সাপ্লায়ার বিনীতকে ফোন করো না, ওই সব কিছু ব্যবস্থা করে দেবে। প্লিজ টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। ডক্টর মেহেক, হচ্ছে কি এসব? স্যার ভেন্টিলেটর সব বন্ধ হয়ে গেছে স্যার। আপনারা প্লিজ শান্ত হন, আমি কথা বলছি। স্যার, এক এক করে সমস্ত ভেন্টিলেটর বন্ধ হয়ে যাচ্ছে স্যার। কি, এটা কিভাবে হতে পারে? তো কোনো হসপিটালে ফোন করো না, ওখান থেকে আনাও। আরে রাজা, ফোন লাগাও। আর মেহেক, একটা কাজ করো, এখানে যে টেকনিশিয়ান আছে ওকে ডাকো। রাজা, কি হলো তোমার? তুমি কি শুনতে পাচ্ছ না স্যার কি বললেন? আপনারা কি ডিসকাস করে টাইম ওয়েস্ট করছেন? আমার বাবা মারা যাবে ওখানে। আপনি প্লিজ একটু শান্ত হন, আমরা এক্ষুনি যাচ্ছি প্লিজ। ম্যাম, স্যার, ম্যাম, ভেরি ব্যাড নিউজ। দুটো পেশেন্টের জীবন চলে গেছে। 5টা পেশেন্ট খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে। স্যার, আজ আমাদের পরিবারের লোক আমাদের সাথে নেই। এর জন্য দায়ী শুধুমাত্র এই 3 জন লোক, বিনীত, মেহেক আর রাজা। আচ্ছা, এই বিনীত তো ইকুইপমেন্ট সাপ্লাই করতো, তাই না? হ্যাঁ স্যার। আর বাকি দুজন? স্যার, যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন মেহেক ডক্টর ইনচার্জ ছিল আর রাজা হসপিটালে অ্যাডমিন সামলাতো। আচ্ছা, এনারা দুজনই কি শুধু হসপিটাল থেকে এসেছেন নাকি ওখান থেকে আরো অনেকে এসেছেন? এসছে স্যার, ওই হেড নার্স পরিণীতা, ওই শেখর যে মেনটেন্যান্সে ছিল, আর উনি ডক্টর কেদার, এই হসপিটালের মালিক। ঠিক আছে, এখন শান্ত হয়ে যাও। আমরা এই মামলার গভীরে যাব। যদি তোমার বাবার সঙ্গে কোনো অন্যায় হয় তো ন্যায় বিচার তুমি নিশ্চয়ই পাবে। এখন বুঝতে পারছি বিনীত ক্ষমা চাইছিল কেন। আমাকে ক্ষমা করে দাও, আমি মরতে চাই না। আমাকে ক্ষমা করে দাও। আর এটাও বুঝতে পারছি যে বিনীতের মৃত্যুতে সবাই এত খুশি কেন। তার মানে বিনীতের মৃত্যুর কারণ যে কেউ হতে পারে। আর বিনীতের পরে খুনির পরের শিকার এই এদের দুজনের মধ্যে কেউ হতে পারে। আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে কেন মরতে দিলে? আমার পিছু নিও না। এরা কথা কার সঙ্গে বলছে? আমার পিছু নিও না। আর সেই কাল্পনিক লোকগুলোর সঙ্গে যার সঙ্গে বিনীত কথা বলছিল। চাইলে তুমি আমাকে বাঁচাতে পারতে, কেন মরতে দিলে আমাকে? এবার তুমিও মরার জন্য তৈরি হয়ে যাও। আর এই মহিলারও একই কেস মনে হচ্ছে। ছাড়, ছাড় আমায়, ছাড় আমায়, আগুনের দিকে টানিস না। আমার কোনো দোষ নেই এতে। ছাড়, 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 এই, ছাড় আমায়, ছাড় এই। আমায়, ছাড়, ছাড়, টানিস না আমায় আগুনের দিকে, ছাড়। আরে কি করছো নাকি? আরে, কি করছো? এদিকে এসো। আরে তুমি কি করছিলে? হ্যাঁ, আমি একটু ডিস্টার্ব আছি, এতে আপনারা কি করবেন? আমার ডিস্টারবেন্সের সাথে আমায় নিজেকেই লড়তে হবে। তুমি এদিকে এসো, একটু দূরে দাঁড়াও, ওই দিকটায় যাও। তাহলে অনেক লোক আছে
যারা বিনীতের মৃত্যু সংবাদ শুনে আনন্দিত। হ্যাঁ হ্যাঁ স্যার, আর এখন ওরা মেহেকার রাজার মৃত্যুর খবর শুনতে চাইছে। রাজা আর মাহাকের ব্যবহারটাও খুব একটা নর্মাল লাগছিল না স্যার, অনেকটা ভয়ে ভয়ে ছিল স্যার, বিনীতের মতো। স্যার ভিসারের স্যাম্পলের রিপোর্ট চলে এসেছে। গুড। কোনো গন্ডগোল আছে? হ্যাঁ, একজন সাধারণ মানুষের রক্ত যতটা লাল হয়, বিনীতের রক্ত তার থেকে অনেক বেশি লাল ছিল। ও, এখন বুঝতে পারছি যে বিনীত কেন আত্মা দেখতে পেল। কেন স্যার? পুরবী, মানুষের রক্ত যখন সাধারণের থেকে অনেক বেশি লাল হয়, তার মানে এইটা দাঁড়ায় যে ওই মানুষটি অনেক বেশি দীর্ঘ সময় ধরে কার্বন কম্পাউন্ডের সংস্পর্শে ছিল। আর এই কার্বন কম্পাউন্ডের কারণেই ওর হ্যালুসিনেশন হতো ভীষণ ভাবে। তার মানে কেউ জেনে শুনে বিনীতকে ওই কার্বন কম্পাউন্ডের সংস্পর্শে এনেছিল, যার ফলে বিনীতের মানসিক অবস্থা খারাপ হয়ে গেল আর ওর মৃত্যুর কারণও হয়ে গেল। স্যার এই খুনি এই কার্বন কম্পাউন্ড পেল কোথায়? এই আমাদের আশেপাশেই সব জায়গায় কার্বন কম্পাউন্ড ছড়িয়ে আছে। মডার্ন জীবনে আমরা যতগুলো মেশিনারি ব্যবহার করছি, ওই সবগুলো, প্রায় সবগুলো কার্বন কম্পাউন্ড ছড়ায়। হ্যাঁ, যে কেউ মেশিনের উপর এরকম কারুকার্য করে এটা করতেই পারে। তার মানে বিনীত গাড়িতে বসার আগে এরকম কোনো কেমিক্যালের সংস্পর্শে এসেছিল, যার জন্য ওর এইসব হ্যালুসিনেশন এইসব হচ্ছিল স্যার। ঠিক কথা বস। গাড়িটার এক্সস্ট সিস্টেমটা চেক করতে হবে। গন্ডগোলটা ওখানেই হয়েছে। সালুঙ্কে স্যার তো ঠিকই বলছিলেন স্যার, এর থেকে তো কেমিক্যাল বেরিয়ে আসছে। একটা কথা তো তাহলে ঠিক পঙ্কজ, ওই আত্মা টাত্মা বলে কিচ্ছু ছিল না। হ্যাঁ স্যার, তার মানে এখন খুনের নিশানায় দুজন রয়েছে, রাজা আর মেহেক। শ্মশানে রাজার ব্যবহারটা খুব একটা ঠিক ছিল না, এখনো মানসিক অবস্থা ঠিক নয়। আরে স্যার, দরজা তো খোলা। আচ্ছা, খুনি রাজার কাছে পৌঁছে যায়নি তো? এসব কি হচ্ছে? ক্যান্ডেলস, রাজা এখন ঠিক আছো? কারা আপনারা? সিআইডি। বিনীতের শেষকৃত্যে দেখা হয়েছিল আমাদের। তুমি আগুনে ঝাঁপাতে যাচ্ছিলে, আমরা তোমাকে আটকেছিলাম, মনে আছে? ঝাঁপ দিতে যাচ্ছিলে, আমরা তোমাকে। এবার আপনাদের আমাকে আটকানোর বা বাঁচানোর কোনো দরকার নেই। যতক্ষণ বিনীতের খুনি ধরা না পড়বে, তোমারও প্রাণের সংশয় আছে। আচ্ছা, একদম ঠিকঠাক বলো, ওই 12 জন রোগীর মৃত্যু কি তোমার গাফিলতিতে হয়েছিল? খবরদার বলছি, আমার ওপর এরকম নোংরা আর মিথ্যা অপবাদ দেবেন না। আমি নির্দোষ, আমার জন্য কেউ মরেনি। শান্ত হও, শান্ত হও। রাজাকে অনেক কষ্টে শান্ত করেছি, ওকে ডাকাবেন না। আপনি কে? আমার নাম শ্লোক। আমি রাজাকে এই খারাপ সময় থেকে বার করে আনবার চেষ্টা করছি। ও, তার মানে আপনি সাইকিয়াট্রিস্ট? সাইকিয়াট্রিস্ট নয়, সাইকি, মিডিয়াম। এই জগৎ আর অন্য জগতের সঙ্গে একটা সেতু ভেবে নাও। অন্য জগৎ? অন্য আবার কোন জগৎ? ওই আত্মাদের জগৎ। যদিও আমরাও একটা মাধ্যম, অপরাধ দুনিয়া থেকে নিয়ে জেলের ভেতর গারদের পেছনে পৌঁছানোর পুল। আপনারা আমাকে জেলে পাঠাবার চেষ্টা করছেন কেন? আমি তো রাজাকে আত্মাদের থেকে বাঁচাবার চেষ্টা করছি। রাজাকে আত্মার থেকে নয়, কেমিক্যাল পয়জন থেকে বাঁচানোর দরকার। আর বন্ধ করো তোমার এই ঢং, বুঝেছো? স্যার, ও কোন দিকে ইঙ্গিত করছে? ওই বুড়ো লোকটার দিকে, যে এসি নিচে দাঁড়িয়ে রয়েছে। ও কার কথা বলছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমিও দেখতে পাচ্ছি না। মানুন বা না মানুন,
এই ঘরের মধ্যে কোনো শক্তিশালী আত্মা আছে যে রাজার ক্ষতি করতে চাইছে। এক্ষুনি জেনে যাবেন। মিটার দিয়ে আত্মা দেখা যাবে? দেখলেন, ওই আত্মাটা এসির পাশেই আছে। আমার ইএমএফ মেশিন মিথ্যে বলবে না। তবে আমাদের ওই মিটার ভুল হতে পারে না, বুঝলে ফ্রেডি? মনে হচ্ছে রাজার ও কার্বন কম্পাউন্ডের অ্যাকশন ওর গাড়ির থেকেই হয়েছে। একটা কাজ করো, এই মিটারটা নিয়ে যাও, ওর গাড়িটা চেক করো। ফ্রেডি। পঙ্কজ, তাহলে বলো, তুমি বিনীতের ফিউরিনালে কি দেখেছো? আমি কাউকে দেখিনি, আমি কিছু দেখিনি। মিথ্যা কথা বলো না। যদি কিছু দেখেই না থাকো তাহলে পালালে কেন? আমি মিথ্যে বলছি না, আমি সত্যি কাউকে দেখিনি। আচ্ছা, হাসপাতালে যে 12 জন মারা গিয়েছিল সেটা কি তোমার গাফিলতির জন্যই হয়েছিল? আমার গাফিলতিতে? দেখুন, আমার দ্বারা যতটা সম্ভব আমি সব চেষ্টা করেছি। আমি ডাক্তার কেদারের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু উনি তো কোনো অ্যাকশনই নিলেন না। তাহলে আমি আর কি করতে পারি? আচ্ছা, তার মানে হলো এটা ডক্টর কেদারের ভুল। ওনার থেকেও তো বেশি দোষ ছিল ওই রাজা। ওর একবার দেখা উচিত ছিল যে ভেন্টিলেটরস গুলো কাজ করছে কি না, ওগুলো সময় মতো সার্ভিসিং হচ্ছে কি না। তাহলে কি দোষী রাজা? রাজা আর বিনীত দুজনেই। বিনীতেরও ভেন্টিলেটর সাপ্লাই করার আগে দেখে নেওয়া উচিত ছিল যে ওগুলো ঠিকঠাক কাজ করছে কি না। কতগুলো জীবন নির্ভর করছিল ওই ভেন্টিলেটরস গুলোর উপরে। মনে হচ্ছে রাজা আর বিনীতের জন্য তোমার মনে অনেক রাগ আছে। বিনীতের মৃত্যুতে নিশ্চয়ই খুশি হয়েছো তুমি? এটা কি বলছেন আপনি? একদমই না। আমি একজন ডক্টর, আর আমার কাজ হলো একজন পেশেন্টের জীবন বাঁচানো। কারণ মৃত্যুতে আমি কি করে খুশি হব? আবার এসে গেছে, আবার এসে গেছে। কিন্তু কিন্তু এখানে তো কেউই নেই। আরে এখানে কেউই নেই। দেখো, তুমি ভয় পেও না। গাড়ির এসিতে তো কার্বন কম্পাউন্ড নেই। বাড়ির ভেতরে গিয়ে দেখা যাক, চল। হ্যাঁ পূরবী, মেহেকের বাড়িতে কোনো কেমিক্যাল পাওয়া যায়নি? ঠিক আছে, যতক্ষণ ওই খুনি ধরা না পড়ে ততক্ষণ তুমি ওর সঙ্গেই থাকো, ঠিক আছে? স্যার, হ্যাঁ, কার্বন কম্পাউন্ড এখানে কোথাও নেই। কোথাও কোনো কেমিক্যাল পাওয়া যাবে না। বিজ্ঞানের জগৎ আর কেমিক্যালের জগতের বাইরেও আর একটা জগৎ আছে। মানুন অথবা না মানুন। চুপ, মুখ বন্ধ। যতক্ষণ বলতে না বলবো মুখ খুলবে না। রাজাবাবু, আপনার ভয়ের কোনো কারণ নেই। আমরা আছি এখানে। যতক্ষণ না ওই খুনি ধরা পড়বে, সিআইডি আপনার সঙ্গেই আছে। আমার সিআইডির দরকার নেই। ইনি রয়েছেন না আমার সুরক্ষা করার জন্য। আরে এটা কিভাবে সম্ভব? না রাজার বাড়িতে কেমিক্যাল পাওয়া গেছে আর না মেহেকের বাড়িতে পাওয়া গেছে। এটা কি করে সম্ভব? স্যার, আমরা রাজার বাড়িটাকে ভালো করে চেক করেছি, এক একটা কোণা দেখেছি, ওই গাড়িটাও চেক করেছি, কোথাও কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, কিন্তু দয়া, যদি কোনো কেমিক্যাল ব্যবহারই না হয়ে থাকে তাহলে রাজা আর মেহেকের হ্যালুজিনেশন হলো কি করে? কোনো তো একটা কারণ থাকবে। আর স্যার, যেভাবে বিনীতের কারের এসিতে কেমিক্যালের ব্যবহার করা হয়েছে, এটা কোনো আনপ্রফেশনাল কেউ করেছে বলে আমার মনে হয় না। একটা কাজ করা যাক, যারা মারা গেছে তাদের বাড়িতে দেখো, হয়তো কেউ থাকতে পারে যে কেমিক্যালের বিষয়ে খুব ভালো করে জানে, বা কেউ কেমিক্যালের এক্সপার্ট। আর হ্যাঁ, হসপিটালের ওই স্টাফকে ডাকো,
চিফ নার্স যে আছে না, হেড নার্স পরিণীতা, আর হেড টেকনিশিয়ান শেখর, আর মালিক কেদার, তিনজনকেই ডাকো। স্যার দেখা যাক। তোমার নাম শেখর, তাই তো? ইয়েস স্যার। হসপিটালের হেড মেকানিক, মেইন টেকনিশিয়ান। তার মানে হসপিটালে যদি কোনো মেশিনে প্রবলেম হলে সবার প্রথমে তোমার কাছে খবর আসে। হ্যাঁ স্যার, ঠিক। তাহলে হসপিটালের ভেন্টিলেটর খারাপ ছিল সেটা তুমি জানতে না? স্যার প্রথম থেকেই জানতাম। তাহলে কেন কিছু করনি? কাউকে কিছু বলনি কেন? হ্যাঁ স্যার এতে আমার কোনো দোষ নেই। তাহলে কার ভুল ছিল? স্যার আমি প্রথমেই মেহেককে ভেন্টিলেটরের ব্যাপারে বলেছিলাম যে ভেন্টিলেটরসে প্রবলেম আছে আর যে কোনো সময় খারাপ হতে পারে। এটা তুমি ভেন্টিলেটর বন্ধ হওয়ার আগেই জানিয়েছিলে? ইয়েস স্যার, 1 সপ্তাহ আগে। ম্যাম আমি আপনাকে একটা নোটিশ পাঠিয়েছিলাম, ওয়ার্ডের ভেন্টিলেটরগুলো ঠিকমতো কাজ করছে না। ও, আমি তোমার চিঠিটা পড়েছি শেখর, তুমি টেনশন নিও না, আমি কিছু একটা করছি। কিন্তু ম্যাম ব্যাপারটা খুব আর্জেন্ট। হ্যাঁ হ্যাঁ আমি জানি। ডক্টর মেহেক, ইয়েস ম্যাম আপনাকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে এক্ষুনি ডেকেছে। ও হ্যাঁ আসছি, ডোন্ট ওয়ারি শেখর, আমি নিশ্চয়ই কিছু ব্যবস্থা নেব, পাক্কা। কিন্তু স্যার উনি আমার কথাটা সিরিয়াসলি নিলেন না। হ্যাঁ মেহেক ভেন্টিলেটরস খারাপ হওয়ার সময় পেশেন্টদের বাঁচানোর খুব চেষ্টা করেছিল, কিন্তু রাজা স্যার এত ঘাবড়ে গেলেন যে কিছু করতেই পারলেন না। শেখর বাবু, তুমি কতটা সত্যি বলছো আর কতটা মিথ্যে সেটা তো আমরা জেনেই নেব। স্যার মেহেকের কোনো ভুল ছিল না, ও ভেন্টিলেটর খারাপ হওয়ার কথা আমাকে প্রথমেই বলে দিয়েছিল। তারপর আপনি কি করলেন? স্যার আমি হসপিটালের অ্যাডমিন হেডকে বলে দিয়েছিলাম, রাজাকে, কারণ হসপিটালের যতগুলো মেশিন আছে সেগুলো দেখাশোনার দায়িত্ব অ্যাডমিন হেডেরই। তাহলে এই সমস্ত কিছু আপনি রাজাকে বললেন আর আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। আপনি তো এই হসপিটালের মালিক, তাই না? তাহলে এভাবে দায়িত্ব শেষ হয়ে যায় কি করে আপনার? স্যার আমি আমার দায়িত্ব পালন করেছি, সেই জন্য তো আমি নিজে গিয়েছিলাম রাজার কেবিনে। রাজা। হ্যাঁ স্যার। এসব কি করছো? আরে এগুলো দরকারি নয়, এতগুলো রোগীর শ্বাস প্রশ্বাস ভেন্টিলেটরের সাহায্যেই চলছে, আর তুমি এখানে বসে আছো। আরে কিছু করো। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি সাপ্লাইয়ের সাথে কথা বলে ভেন্টিলেটর চেঞ্জ করে দিচ্ছি। প্লিজ প্লিজ তাড়াতাড়ি করো। স্যার আমি বুঝতে পারছি না যে ও ভেন্টিলেটর কেন পাল্টালো না। আমি অবাক হচ্ছি স্যার যে কেউ কেদারবাবুর দিকে আঙুল তুলছেন না। সবাই রাজা, বিনীত আর মেহেকের পিছনে পড়ে আছে। সেটাই মেহেকের তো, পিছনে পড়ে হসপিটালের মালিক না কেদার বাবু? তাহলে এই সমস্ত কিছুর দায়ভারও কেদার বাবু আপনার। কিন্তু স্যার এবার আমি নিজে গিয়ে তো ঠিক করতে পারি না ভেন্টিলেটর। স্যার আমার কাজ হলো কনসার্ন ডিপার্টমেন্টকে ইনফর্ম করা, আর আমি সেটা করে দিয়েছিলাম। বরং আমি বিনীতের সঙ্গে নিজে কথা বলেছিলাম, আমি ওকে বলে দিয়েছিলাম যে যদি এগুলো রিপেয়ার করা যায় তো রিপেয়ার করুক, নাহলে চেঞ্জ করে দিক, কিন্তু ও কোনো অ্যাকশনই নিল না। এ কোনো অ্যাকশন নেয়নি, সে কোনো অ্যাকশন নেয়নি, আপনি কি অ্যাকশন নিয়েছিলেন? আর দোষ দিচ্ছেন বিনীতকে, যে কিনা মারা গেছে, বা রাজার যে উত্তর দেওয়ার পরিস্থিতিতে নেই। স্যার যেটা সত্যি ছিল ওটা আমি আপনাদের বলে দিলাম, সেটা এবার মানবেন কি মানবেন না স্যার আপনাদের ব্যাপার। পরিণীতা স্যার। হসপিটালের হেড নার্স, তাহলে তুমি হসপিটালের ব্যাপারে নিশ্চয়ই সবকিছু জানো। হ্যাঁ স্যার। তাহলে এবার সত্যি করে বলো, এই যা কিছু হয়েছে কার গাফিলতির কারণে হয়েছে? তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার, বলছি। আমার সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করো না রাজা। আর হ্যাঁ, যদি মেশিনে কোনো ফিজিক্যাল ড্যামেজ থাকে তাহলে সেটা ওয়ারেন্টিতে আসে না। যদি তোমার নতুন ভেন্টিলেটর চাই তাহলে তোমাকে পুরো কস্ট পে করতে হবে, বুঝেছো? আমি তোমার থেকে বাজে লোক আজ অব্দি আমার জীবনে দেখিনি। এবার থেকে না তো আমাদের হসপিটাল তোমার থেকে কিছু কিনবে, না তো শহরের আর কোনো হসপিটাল। শোনো, এসব হুমকি অন্য কাউকে দেবে। তুমি জানো না আমি কে, যা করার করে নাও। এই যা কিছুই হয়েছে এই রাজা আর বিনীতের ঝগড়ার কারণেই হয়েছে। দুজনের ঝগড়াতে স্যার এতগুলো লোকের প্রাণ চলে গেল। তবে নতুন ভেন্টিলেটরের ব্যবস্থা রাজার করা উচিত ছিল। স্যার এই রোগীদের পরিবারের মধ্যে 3 জন এমন আছে যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে। আচ্ছা 3 জন? তাহলে ওদের ঠিকুজি কুষ্টি বের করো, দেখি কি আছে।
হ্যালো এসিপি প্রদ্যুমান। হোয়াট? ঠিক আছে, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। কি হয়েছে স্যার? রাজা মারা গেছে। দয়া, এর মৃত্যু তো মাথায় চোট লাগার কারণেই হয়েছে। মনে হচ্ছে ছাদ থেকে লাফ দিয়েছে। হতে পারে হ্যালুসিনেশন এত জোরে হয়ে গেছে যে ঘাবড়ে গিয়ে রাজা উপর থেকে ঝাঁপ মেরে দিয়েছে। আর তুমি খেয়াল রাখছিলে না এর? এই খেয়াল রেখেছো তুমি? হ্যাঁ স্যার, রাজা তো একদম শান্ত হয়ে শুয়ে পড়েছিল। আমি কি করে জানবো যে হঠাৎ করে উঠে পড়বে আর আত্মহত্যা করে ফেলবে? যখন এটা হয়েছিল তুমি কোথায় ছিলে? হ্যাঁ স্যার, আমি অন্য ঘরে শুয়েছিলাম। তখনই আমি রাজার জোরে জোরে চিৎকার শুনলাম। আমি এই আত্মাদের সহ্য করতে পারছি না, আমার নিস্তার চাই, মুক্তি চাই। আর যতক্ষণ আমি ওর কাছে পৌঁছবো ততক্ষণ ও ছাদ থেকে পড়ে গেছে। বাহ, কি অদ্ভুত ব্যাপার! রাজাকে একলা রেখে তুমি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে? হ্যাঁ, আমি তো মনস্থির করেই ছিলাম ঘুমোবো না। কে জানে কিভাবে ঘুমিয়ে পড়লাম। নিশ্চয়ই আমাকে ওই আত্মাগুলোই ঘুম পাড়িয়ে দিয়েছিল। আপনি আপনি এটা দেখুন স্যার, মিটারের রিডিং কত বেড়ে গেছে। আমারও কিন্তু একটু ক্লান্তি ভাব লাগছে স্যার। আর দ্বিতীয়বার যদি আমাকে এই মিটার দেখিয়ে দিস না তাহলে মনে রাখিস। দয়া, 1 মিনিট ভাই, একটু মিটারটা দেখি। এই নিন। এই মিটারটা আমি রাখছি। হ্যাঁ, আমি ফেরত দিয়ে দেবো পরে। ঠিক আছে স্যার, কিন্তু দিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো। বরং এখন তুমি বাড়ি গিয়ে একটু আরাম করো। ক্লান্ত হয়ে গেছে, একটু দুর্বলও লাগছে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক মতো ঘুমও হয়নি। যাও যাও, আরাম করো। এটা কি ডক্টর সালুকে? ওকে যেতে দিলেন আর এই মিটারটা রেখে দিলেন? দয়া, এই যে মিটারটা না, এটা খুব কাজের জিনিস। এই ঘরটা চেক করছি। হ্যাঁ ডক্টর, নেই। ওপরে যাওয়া যাক। আরে সালুঙ্কে স্যার, সাবধানে! এই নিডলটা তো একেবারে জঙ্গলি ঘোড়ার মতো দৌড়চ্ছে। মাই গড, আমরা এখানে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারি না দয়া। আমাদের প্রোটেক্টিভ পোশাক পরতে হবে। প্রোটেক্টিভ গিয়ার্স? ওটা কি কারণে ডক্টর? আরে দয়া, আমাদের সুরক্ষার জন্য। এই দেখো, সবচেয়ে বেশি মিটার রিডিং এখানেই পাওয়া যাচ্ছে, এই এসিটার নিচে। মনে স্যার ওই পঙ্কজ, খবরদার খবরদার যদি আত্মার নাম নিয়েছো। স্যার, এই মিটারটা কোন দিকে ইঙ্গিত করছে? বলছি বাইরে চলো, বাইরে চলো। দেখেছো দয়া, এটা হচ্ছে ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্ট করে এটা। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস, এগুলো তো আজকাল সব ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের মধ্যে হয় ডক্টর। টিভি, ফ্রিজ, একদম ঠিক দয়া, কিন্তু ওই অ্যাপ্লায়েন্স গুলোর ইএমএফ হিডেন থাকে, লুকোনো থাকে, যাতে মানুষের উপর খারাপ প্রভাব না পড়ে। কি খারাপ প্রভাব? এইটার কারণে লোকেদের নশিয়া হতে পারে, ঘুম না হতে পারে, মন খারাপ হতে পারে। আর যদি অনেকক্ষণের সংস্পর্শে থাকে তাহলে হ্যালুসিনেশন হওয়াটা কোনো বড় কথা নয়। ও, তার মানে রাজার এই হ্যালুসিনেশন কোনো কেমিক্যালের জন্য হয়নি, নিজের ঘরের ইলেকট্রনিক জিনিসপত্রের জন্যই হয়েছে, কারণ ওগুলোর ইএমএফ ঢাকা ছিল না। একদম। তার মানে কেউ জেনে বুঝে এগুলোকে গন্ডগোল করে দিয়েছে। হতে পারে দয়া। এমনিতেই রাজা মনে মনে খুব কষ্ট পাচ্ছিল, খুব দুঃখ পেয়েছিল রোগীদেরকে বাঁচাতে পারেনি বলে। সেই জন্য হ্যালুসিনেশন ওর কাছে আফসোসের রূপে ধরা দিয়েছিল। হতে পারে এই অনুতাপের জন্য বিনীতেরও মৃত্যু হয়েছে। একদম ঠিক। আর ওই অশোক, ওরও দুর্বলতা সেই জন্যই মনে হচ্ছিল, যেহেতু ও এই ইএমএফ এর সংস্পর্শে অনেকক্ষণ ছিল। এখানে ওই কার্বন কম্পাউন্ড পাওয়া যায়নি। এটা কি করে দেয়? কারণ এখানে তো ইএমএফ এর ব্যবহার হচ্ছিল, আর সবচেয়ে বেশি রিডিং উঠছিল বেডরুমে এসির কাছে। তার মানে বেডরুমের এসিতে কোনো কারুকাজ করা হয়েছে। তাহলে তো মেহেকের বাড়িতে ওই ইএমএফ হনো। আমার তাড়াতাড়ি পূরবীকে ইনফর্ম করতে হবে।
আমাকে একবার মেরে শান্তি হয়নি তোমার? আমাকে আবার মারতে এসেছো? তুমি? আমি তোমাকে সেলফ ডিফেন্সে মেরেছিলাম। আর তাছাড়া তুমি একজন অপরাধী। অপরাধীদের কি পরিবার থাকে না? তোমার জন্য আমার মেয়ে অনাথ হয়ে গেছে। আর এই রক্ত দেখছো, সব তোমার জন্য। আমি আর তোমাকে ছাড়বো না। দেখো, আমার কাছে আসবে না। আমি কিন্তু মেরে দেবো। আমি তোমাকে ছাড়বো না। আমার কাছে আসবে না। আমি কিন্তু বলছি মেরে দেবো। আমি বলছি আমার কাছে আসবে না। আমি মেরে... রবি, কি করছো তুমি? ছাড়ো এটা। স্যার, ওই যে ওই লোকটা। কি? স্যার, এখানে। স্যার, ওনাকে ধরুন। উনি আমাকে মারতে চান। এক মিনিট, আগে এখান থেকে বাইরে চলুন। তাড়াতাড়ি চলো, প্লিজ তাড়াতাড়ি, প্লিজ তাড়াতাড়ি, ফার্স্ট। এই হলো সেই তিনজন যাদের সম্পর্ক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে আছে। সুহাস, দীপক আর কিশোর। খুনি এদের মধ্যে যে কেউ হতে পারে। না অভিজিৎ, কারের এসিতে কেমিক্যাল ফিক্স করাটা অন্য ব্যাপার, আর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে এত চাতুর্যের সঙ্গে ব্যবহার করাটা অন্য কথা। আমার মনে হচ্ছে ও এমন একজন লোক যার সায়েন্সে, মেডিকেল সায়েন্সের ওপর খুব ভালো দখল আছে। হয়তো কোনো ডক্টর অথবা সায়েন্টিস্ট। যেই করুক, সে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ভালো মতন ব্যবহার করেছে, যাতে মেহেক আর রাজা ওরা দুজনেই যাতে ইএমএফ এর সংস্পর্শে থাকে। হতে পারে হসপিটালে ওরা দুজন নিজেদের কাজ করছিল, তখনও এই ইএমএফ ওখানে উপস্থিত ছিল। তাহলে স্যার, হতে পারে হসপিটালের কোনো মেশিনের সাথেও গন্ডগোল করা হয়েছে। নিশ্চয়ই দয়া, নিশ্চয়ই। আর এটা ওই করেছে, হসপিটালের ভেতরেরই কেউ। তাহলে এই হলো সেই জায়গা যেখানে মেহেক আর রাজা বসতো। হ্যাঁ স্যার। আর কে কে যাওয়া আসা করতো এখানে? স্যার, শুধু স্টাফেদেরই ভেতরে যাওয়ার পারমিশন ছিল। তাও যদি কোনো কাজ থাকতো তাহলে। মানে বাইরের কেউ এখানে ঢুকতেই পারতো না। না স্যার, এমনকি রুগীদেরও এখানে ভেতরে আসার অনুমতি ছিল না। তার মানে তো এটা বোঝা গেল যে স্টাফেদের মধ্যেই কেউ, মানে আপনাদের মধ্যেই কেউ একজন খুনি। এ আপনি কিভাবে বলতে পারেন? এটা আমরা বলছি না, এটা এই ইএমএফ মেশিনটাই আমাদের সবকিছু বলে দিয়েছে। আর এই ইএমএফ মেশিনের হিসাবে এই এসির সাথে কোনো গন্ডগোল করা হয়েছে। তার মানে রাজা আর মেহেককে মারার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বেচারা রাজা মারা গেছে। এসির সাথে গন্ডগোল? কি বলছেন আপনি? আমি তো কিছু বুঝতেই পারছি না। এই কথাটা এই রুমে থাকা শুধুমাত্র সেই বুঝতে পারবে যে নিজেই খুনি। আর ও আজ এখানে প্রোটেক্টিভ গিয়ার পরে এসছে, যাতে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিতে তার কোনো ক্ষতি না হয়, তাই তো? কি সে? এদিকে এসো। ফ্যাশন সেন্স তো তোমার খুব ভালো, শেখর। জামা কাপড়ের ভেতরে এই সুরক্ষা কবচ। দেখো, তোমার সমস্ত প্ল্যান আমরা জেনে ফেলেছি। তোমার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়েছি। তুমি এখানকার এমন একজন টেকনিশিয়ান যে এসির সঙ্গে কোনো গন্ডগোল করতে পারে। এখন তাড়াতাড়ি বলো, কেন করেছো তুমি এসব? আমি করেছি এসব। আর কি ভুল করেছি আমি যদি মেহেক, বিনীতা, রাজার ওপর অভিযোগ লাগিয়েছি। তো এদের জন্য 12টা পেশেন্টের মৃত্যু হয়েছে, যেটা আমি দেখতে পারিনি। তারপর আমি ভাবলাম যে এদের এরকমই মৃত্যু দেওয়ার প্রয়োজন আছে, যেভাবে 12টা পেশেন্ট মারা গেছে। সেই জন্য আমি ইএমএফ আর কার্বন কম্পাউন্ডের বিষ ব্যবহার করেছি ওদের মারার জন্যে, যাতে এদেরকে এমন মৃত্যু দিতে পারি, মৃত্যু নয়, একটা ভয়ঙ্কর মৃত্যু। আর এটাই আমার ন্যায় বিচার। শাস্তি দেওয়ার অধিকার শুধুমাত্র আইনের আছে, অন্য কারো নয়, বুঝেছো? তুমি জানতে যে এই কেমিক্যাল ব্যবহার করলে ওদের হ্যালুসিনেশন হবে। ওই মারা যাওয়া রোগীগুলো ওরা সামনে দেখতে পাবে, যার জন্য ও পাগল হয়ে যাবে, তাই তো? কিন্তু আমি আমার লক্ষ্য পূরণ করতে পেরেছি। যেরকম মৃত্যু আমি চেয়েছিলাম দিতে, সেরকমই মৃত্যু বিনীতার রাজাকে আমি দিয়েছি। কিন্তু দুঃখের ব্যাপার, মেহেককে আপনারা শেষ মুহূর্তে বাঁচিয়ে নিলেন। সফল তো তুমি তখন হতে যদি তুমি কোনো অপরাধ না করে ওদেরকে শাস্তি দিতে। তোমার আর ওদের মধ্যে কি পার্থক্য রইল? এখন তুমিও একজন খুনি, তবে তুমি কি শাস্তি পাবে সেটা এখন